এটা হচ্ছে সাজেশন। তো এবার আমরা শুরু করতেছি হচ্ছে 8 দশমিক। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি ভাইরা, 8.3 আরেকটা আছে, 1, 3, 4 হবে, মানে 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, 8 নাম্বারে কিন্তু 8-এ কিন্তু 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। ফাইন। তো এবার এখান থেকে আমরা যেটা করে দিব সবার আগে, সেটা হচ্ছে অনুশীলনী 8.3 বের করো। এর হচ্ছে 4 নাম্বার, যেটা আমি মার্ক করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা উপাদ্য। প্রশ্নে বলছে এবিসিডি চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক, এসি রেখাটা যদি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে প্রমাণ করো যে বিসি আর সিডিটা সমান। মানে যে উপপাদ্যগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা মনে রাখো, অবশ্যই করতে হবে। এই সাজেশনটা পুরোটা করলে আই থিঙ্ক তোমরা একটা সম্পাদ্য একটা উপাদ্য এটা অ্যান্সার করতে পারবা, যেটা মূলত তোমাদের কিন্তু এসএসসি তে করতে হবে। তাহলে প্রথমত আমরা শুরু করতেছি 8.3 4 নাম্বার, বই থেকে করাচ্ছি। হ্যাঁ, তো অনেকদিন বই করাই না আমরা, খালি আমরা সেই করাইছি। আমাকে বলছে যে এবিসিডি এই 4টা বিন্দু সমবৃত্ত। সমবৃত্ত মানে হলো একই বৃত্তের উপর অবস্থিত। আর যারা সম্পূরক, দুঃখিত, মানে বৃত্তের কথা এখানে বলে নাই, কিন্তু আমরা এটা বুঝছি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ একটা বৃত্তস্থ চতুর্ভুজেরই দুইটা বিপরীত কোণের সমষ্টি সম্পূরক হয় বা 180 ডিগ্রি হয়। তো আমাকে বলছে এসি হচ্ছে কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, মানে যে এসি রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা হচ্ছে কোণ বিএডি, এই যে কোণটা, তার সমদ্বিখণ্ডক। তোমার বাড়তি কাজ হিসেবে বিআরডিও যোগ করতে হবে। এটা হচ্ছে সাপোজ বৃত্তের কেন্দ্র, এই চিত্রটা এঁকে নাও। বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি। মনে করি এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। সম্পূরক মানে কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আর কোণদ্বয় পূরক হইলে কি হইতো বলতো? সম্পূরক মানে 180 ডিগ্রি কোণদ্বয়ের সমষ্টি, পূরক হইলে কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। কোণদ্বয় সম্পূরক এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে বিসি ইকুয়াল টু সিডি। অঙ্কন আছে, বাড়তি কাজ কি করতেছি বলো? বি কমা ডিটা যোগ করছি, তাই না? মানে এসি কর্ণ তো আগেই যোগ করা ছিল, এই উপপাদ্যের বিশেষ নির্বাচনে বলা আছে, বিডি কর্ণটা যোগ করলাম। এবার তোমরা আমাকে একটু বলো যে এই এটা যে একটা চতুর্ভুজ, এটা যে বৃত্তস্থ, এটা কিন্তু ভেরা ফার্স্টে বলতে হবে। কেমনে বুঝছি এটা বৃত্তস্থ চতুর্ভুজ? কারণ একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় কি হয়? সম্পূরক হয়। উপপাদ্য 26 নাম্বার বলে দিচ্ছি আমি। যদি জানা আছে, এটা লেখো, হ্যাঁ, জানা আছে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি, সমবৃত্ত হয়। এটা হলো উপপাদ্য। সুতরাং আমি বলতে পারি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
এরা এরকম অন্যান্য উপপাদ্যের ক্ষেত্রেও কিন্তু বলে দিতে পারে, সরাসরি বৃত্ত না বলে বলতে পারে যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, তার মানে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজই হবে। তো এবার বৃত্তে প্রমাণ করার সুবিধাটা কি দেখো। বৃত্ত প্রমাণ করার সুবিধা হলো যে আমরা বৃত্তের একটা উপপাদ্য জানি, বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা সমান হয়। তাহলে আমাকে বলো ভেড়া বিসি চাপ তোমরা দেখতে পাইছো, এখানে আমাকে প্রমাণ করতে হবে বিসি আর সিডি। তাহলে ফার্স্ট অফ অল আবার বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। ভাইরা তোমাদের এমসিকিউ গুলো কমপ্লিট করতে বলছিলাম, বাসায় করছিলাম নাকি? ওকে, এক্সাম হবে কিন্তু তোমাদের কিসের উপরে, চ্যাপ্টার 8 এর উপরে। বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা কি কি, কে কে বলতে পারবো? বিডিসি, বিসি চাপে বিএসসি। দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে বিএসি ও বিডিসি। ভাইরা আমি তোমাকে একদম সহজ করে দিচ্ছি, আমি চিত্রের দিকেও তাকাই না, মানে বিসি চাপ না, তাহলে বিসি ছাড়া আছে কি বৃত্তের উপরে? এ আর ডি, তাহলে একবার মাঝখানে এ দিবা একবার ডি দিবা, হয়ে গেল। তাহলে সুতরাং আমি বলতে পারি কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি গেল। আবার বলো বিসি আর সিডি সমান প্রমাণ করতে হবে, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা কত কত? সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিএডি ও কোণ সিবিডি, তার মানে আমি বলতে পারি কোণ সিএডি ইকুয়াল টু কোণ সিবি। আচ্ছা এটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা সমান। হ্যাঁ, উদ্দীপকে একটা মানে কথা বলা আছে যে এসি হলো কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। এসি রেখাটা যদি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে বিএসি আর সিএডি কোণটা সমান হবে, তাই না? এসি হচ্ছে কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, দ্যাট ইজ আমরা বলতে পারি কোণ বিএসি ইকুয়াল টু কোণ সিএডি। ভাইরা লক্ষ্য করো আগের দুইটা সমীকরণ একটু লক্ষ্য করো যে বিএসি আর সিএডি যদি সমান হয় তাহলে রাইট সাইড কোণ বিডিসি আর সিবিডি সমান হবে, বুঝতে পারছো? মানে এই দুটা সমান, তাহলে কি এই দুটা সমান হবে না, বিডিসি আর সিবিডি? তো এখানে কি কি বিন্দু আছে, বিডিসি সিবিডি, মানে আলটিমেটলি বিসিডি এই বিন্দুর কথাই বলছে। তাহলে বলো ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ বিসিডি আমি কি বলতে পারি? এই দুটা কোণ সমান, কোণ বিডিসি ইকুয়াল টু কোণ সিবিডি। ভাইরা বলো একটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয় তাহলে কোণের বিপরীত বাহু দুইটাও সমান হয়, কেমনে বের করে? মাঝখানেরটা বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, কোণ থেকে বিপরীত বাহু কত হবে বলো? মাঝখানেরটা বাদ, মানে এই উপপাদ্যের ব্যাখ্যা দিতে হবে না যে একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হইলে বিপরীত বাহুদ্বয় সমান, এটা ক্লাস 6-7 পড়ে আসছে। তো বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলোর ব্যাখ্যা দিবা। এই অঙ্কটা বা এই জ্যামিতিটা মান পরিবর্তন করে এবিসিডির জায়গায় পিকিউআরএস আসতে পারে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি 2021 অঙ্কগুলা প্র্যাকটিস করাই দিব যেগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? আর ক্লাসের ফার্স্টে আমি তোমাদের সাজেশন অংশটা দিয়ে দিছি, এইটা পড়বা আর শীট থেকে এমসিকিউ দিব। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ক্লাসে সবাই মানে শীটের এমসিকিউ গুলা মানে সলভ করলে মোটামুটি সবগুলা রুলের প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা এটা গেল। তারপরে আমরা যে প্রমাণটা করব কতগুলা অলরেডি আমরা করে ফেলছি, সো ওইটা আমরা আর করব না,
মানে যেগুলো আমরা সিকিউ এর মধ্যে করে ফেলছি ওই জিনিসগুলো করব না। এরপরে যে প্রমাণটা করব, ওয়ালাইকুম আসসালাম, ভেরা যেই অ্যাকচুয়ালি সিকিউটা করব 8.5 চ্যাপ্টারের, দেখো সবাই 18 নাম্বার যে সিকিউটা দেখতে পাচ্ছ সেটা 8.5 চ্যাপ্টারের এই যে সিকিউটা আছে 18 নাম্বার, এইটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নাও। চিত্রটা দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড, এইটার ওয়াই আর জেড কোণের সমাধিখণ্ডক হইল ওয়াই এম আর জেড এম, এই দুটা এম বিন্দুতে মিলিত হয়েছে। আর বহির্দ্বিখণ্ডক ওয়াই এন আর জেড এন এন বিন্দুতে মিলিত হয়েছে। তো বলছে যে এম ওয়াই জেড আর এন ওয়াই জেড, এম ওয়াই জেড আর এন ওয়াই জেড যোগ করলে 90 ডিগ্রি হয়, এটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তাহলে আসো আমরা চিত্রটা একটু আঁকি। এই সিকিউটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যারা প্রথম থেকে ক্লাস পাও নাই তারা একটু রেকর্ডিং এর সাথে দেখো। অনুষ্ঠিত 8 করাইতেছি 8.5 18 নাম্বার। 18 এর ক ফার্স্টে করাচ্ছি, চিত্রটা দেখো। এক্স ওয়াই জেড এটা হইলো একটা ত্রিভুজ, এই দুটা হলো সমাধিখণ্ড ওয়াই এন আর জেড এন, এম মনে হয় এটা দেখতো। আর বহির্দ্বিখণ্ডক কি, এই দুটা বহির্দ্বিখণ্ডক আইসা মিলিত হয়েছে এন বিন্দু। যারা এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, কোন এক্স আর কোন সরি কোন ওয়াই আর কোন জেড এর সমাধিখণ্ডক দুইটা এম বিন্দুতে, আর বহির্দ্বিখণ্ডক দুইটা এন বিন্দুতে মিলিত হয়েছে। তো আমাকে প্রমাণ করতে হবে এম ওয়াই জেড আর এন ওয়াই জেড, মানে এই যে এই কোণটুকু দেখতে পাচ্ছ এই কোণটুকু হচ্ছে 90 ডিগ্রি। এটা ফার্স্টে কতে প্রুফ করতে হবে। তো ভেরা চিত্রটা তোমাদের ক খ গ তিনবার আঁকা লাগবে না আসলে, বেসিক্যালি তুমি প্রথমে কতে আঁকবা, তারপরে চিত্র অনুসারে পরের প্রমাণগুলো লিখে দিবা। এক চিত্র দিয়ে 3টা প্রমাণই হয়ে যাবে আমার। তো প্রথমে ক, কে জ্যামিতির মতো করে প্রমাণ করার প্রয়োজন নাই, মানে বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন মানে প্রমাণ এগুলো লেখার প্রয়োজন নেই। মানে তোমরা শুধুমাত্র খ এবং গতে সেটাকে জ্যামিতি হিসেবে প্রুফ করবা। কতে নরমালি প্রুফ করে ফেলবো। আমাকে কি প্রুফ করতে বলছে, বর্ণনাটা দিলাম না, উদ্দীপকটাই লিখবা, ঠিক আছে? উদ্দীপক যেটা আছে সেটাই সুন্দরভাবে লিখবা। আমাকে বলো কোন এম ওয়াই জেড আর এন ওয়াই জেড কত হয়। এম ওয়াই জেডটা কত ভেরা, চিত্র দেখে বলো। এম ওয়াই জেডটা হলো ওয়াই কোণের অর্ধেক, মানে হাফ কোণ ওয়াই। আর কেউ কি বলতে পারবা যে এন ওয়াই জেডটা কি হবে? এন ওয়াই জেডটা হচ্ছে ভেরা, মানে খেয়াল করো এই যে কোণটা এন ওয়াই জেড এটা হলো অর্ধেক কার 180 মাইনাস ওয়াই এর, মানে এটা যদি আমি নাম দিই তাহলে এই পুরা কোণটাকে তুমি কত বলতে পারো, যে এই পুরা কোণটা, এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই পুরা কোণটা হলো 180 মাইনাস ওয়াই, তাহলে এন ওয়াই জেডটা হলো তার অর্ধেক। তাহলে তুমি এটাকে বলবা হাফ অফ 180 মাইনাস ওয়াই। তো এবার দেখো হয়ে গেছে হাফ ওয়াই আর এটা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ওয়াই, হাফ কোণ ওয়াইটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে এই দুইটা কোণ যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। সিম্পল, এতটুকু প্রমাণ লিখে দিলেই চলবে। মানে তোমাদের হ্যাঁ হ্যাঁ চিত্রটা তো আঁকতেই হবে, নাহলে তুমি এটা ব্যাখ্যা করলা কিভাবে। মানে উদ্দীপক থেকে চিত্র আঁকতে হবে আর তুমি এতটুকু প্রমাণ করবা, এখানে তোমার কোনো বিশেষ নির্বাচন বা প্রমাণ এই আকারে লিখতে হবে না। কয়ের জন্য তুমি উপপাদ্যের প্রমাণের মতো করে করবা না, বুঝছো সবাই? আর কতে খালি জাস্ট যে এইভাবে এতটুকু লিখে দিলেই চলবে। খ নাম্বারে বলছে চিত্র এইটাই প্রমাণ করতে বলছে ওয়াই এম জেড, মানে যে এই যে কোণটা এটা হলো 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এক্স। তো ভেরা এই প্রুফটা আমরা করব। এই প্রুফটা করার জন্য যেটা করতে হবে বিশেষ নির্বাচন লিখবা। বিশেষ নির্বাচন সেই উদ্দীপক, হ্যাঁ পার্থক্য নাই কোনো কিছুই।
তবে ক্ষয়ের জন্য আমার মনে হয় তুমি যদি নতুন করে চিত্র আঁকো এটা তোমার জন্য ভালো, কারণ নিজের জটিলতাই কমবে। যারা ক্ষয়ের জন্য আমার এই পার্টটুকুর আসলে প্রয়োজন নেই, মানে এখানে শুধু বহির্দ্বিখণ্ডকটার কথাই আলোচনা করা হয়েছে, তার মানে সমদ্বিখণ্ডকের প্রয়োজন নাই আমার। তো সেই কারণে ক্ষয়ে আমি তোমাদের সাজেস্ট করবো সবাই তোমরা এসএসসি পরীক্ষায় সবগুলোতে আলাদা আলাদা চিত্র আঁকো, বুঝছো? জ্যামিতি যেটা করবা ক খ গ, যদিও নিয়ম আছে যে যদি একই চিত্র ক্ষয়ে ইউজ হয় তাহলে খ থেকে পাই এটা লিখা, কিন্তু আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো তোমরা চিত্র 3বার আঁকো, বুঝছো? কারণ খাতা কোন স্যারের কাছে পড়বে এটা তো তোমরা জানো না, তো বলে 1 নাম্বার কেটে দিতে পারে যে খ থেকে পাই। এই কারণে এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমরা ক খ গ এ সেপারেট চিত্র সবচেয়ে ভালো। ওকে, বিশেষ নির্বাচনের কথা আমি বলে দিচ্ছি। উদ্দীপকের কথাটা লিখবা, উদ্দীপকে সমদ্বিখণ্ডকের কথা বলবা না, খালি বহির্দ্বিখণ্ডক বলবা। আর প্রমাণ করতে হবে যে কোণ YNZ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ X। এখানে আমি উদ্দীপকের কথাটা লিখে নাই, আমি বলে দিচ্ছি। XY Z ত্রিভুজে Y ও Z কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় N বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করতে হবে যে। ওকে, এবার তোমরা প্রমাণের ক্ষেত্রে ফার্স্ট অফ অল বলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজ XYZ এ আমরা কি বলতে পারবো? কোণ X প্লাস কোণ Y প্লাস কোণ Z ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। ওকে, আর নেক্সট যেটা ত্রিভুজ YNZ নাও, এই ছোটটা ত্রিভুজ YNZ এ কোণ NYZ প্লাস কোণ NZY প্লাস কোণ YNZ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরা NYZ কত হবে? মাত্র একটু আগে তুমি প্রমাণ করে আসছো, NYZ বা ZYN যেটাই হোক সেটা হলো 180 ডিগ্রি মাইনাস, হ্যাঁ 100 হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস ওয়াই। হ্যাঁ, আর সিমিলারলি NZY এই পাশটায় হবে y এর জায়গায় খালি z, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কোণ z প্লাস কোণ YNZ সমান সমান 180 ডিগ্রি হবে। তো হাফটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে হচ্ছে 90 মাইনাস হাফ কোণ y প্লাস 90 মাইনাস হাফ কোণ z প্লাস YNZ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো YNZ রেখে বাকি 90 আর 90 180 হয়, যেটা এটার সাথে কাটা যাবে। তাহলে বলো তো ভাইরা YNZ কত হবে? হাফ কোণ Y প্লাস হাফ কোণ Z। ভাইরা জানাও যে এখানে হাফ কোণ Y আর হাফ কোণ Z, এখানে আমি যদি কমন কোণ YNZ ইকুয়াল টু, মানে হাফ কমন নিলে Y প্লাস Z। ভাইরা এখানে একটা জিনিসের মিসিং আছে, সেটা কি বলতো? দেখো আমরা জানি যে বা সরাসরি তুমি লিখতে পারো যে y প্লাস জেড মানে 1 নং থেকে 180 মাইনাস কত x, এখানে ডাইরেক্ট মানটা বসাই 180 মাইনাস কোণ x, তো ব্র্যাকেটে গুণ করে দিলে প্রমাণটা হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ। তোমরা জানো যে এই প্রমাণটা ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6.3 তে। তো যেহেতু উদ্দীপক হিসেবে মানে এখানে সিকিউ হিসেবে আছে, তো এটা অবশ্যই পড়বা। আর গ নাম্বার প্রশ্নটাই বলছে, এটা তো খ পড়লা, গ নাম্বার প্রশ্নে তুমি এই চিত্রটা কমপ্লিটলি আবার আঁকতে হবে, কারণ এখানে সমদ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডক দুইটাই লাগবে। তো এখানে হলো এম, তবে সুবিধার বিষয়টা হলো তোমার কিন্তু খ থেকে পাই এই মানটা আমরা ডাইরেক্ট ইউজ করবো।
বুঝছো সবাই? তো গয়ের জন্য কমপ্লিটলি চিত্রটা আরেকবার রাখতে হবে, যেটা তো পথে আসছিল তুমি। তো 18 গ করতে যাচ্ছি, এই চিত্রটা আঁকলা। প্রমাণ করতে হবে যে YMZN এই চারটা বিন্দু হলো, এখানে উদ্দীপক পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, এখানে YMZN বিন্দু চারটি সমবৃত্ত। যারা 19 নাম্বার যে সিকিউটা, সেটা অলরেডি তোমাদের করাইছি আমি, যে টেস্ট পেপারের সিকিউ যেটা সলভ করাইছি প্রথম ক্লাস। আজকে তো এটা তৃতীয় ক্লাস হচ্ছে, অষ্টম অধ্যায়ের ফার্স্ট ক্লাসেই করাইছি। ওকে, প্রমাণটা একটু দেখো। প্রমাণে কি লিখবা? ফার্স্ট অফ অল খ থেকে পাই দুইটা জিনিস। একটা হচ্ছে কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা হচ্ছে কোণ ওয়াই এন জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এক্স, এটা 2 নাম্বার। এই দুইটা খ থেকে আমরা পাইছি, সো নতুন করে আর প্রুফ করব না। দ্বয়ের জন্য তোমাকে এই সমদ্বিখণ্ডকের এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজ MYZ নাও, ত্রিভুজ MYZ এ কোণ MYZ প্লাস কোণ MZY প্লাস YMZ, এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা কম্পারেটিভলি আরো সহজ। MYZ টা কত বলো ভাইরা? হাফ কোণ Y, আর MZY টা হলো হাফ কোণ Z। তাহলে এই দুটাকে হাফ কোণ Y আর হাফ কোণ Z লেখো। ভাইরা এইচএসসি তে উঠে তোমরা যে জ্যামিতি করবা, সুবিধাটা হইলো সেটা তোমরা শুধু স্থানাঙ্ক জ্যামিতি করবা, আর এই উপপাদ্যগুলা শুধুমাত্র তোমাকে সাধারণ নির্বাচন হিসেবে লাগবে। মানে তুমি উপপাদ্যটা জানো কিনা, কারণ ওইটা ব্যবহার করে তোমাকে স্থানাঙ্ক জ্যামিতি করতে হবে এইচএসসি প্রশ্নগুলায়। এই কারণে তোমাদের হয়তো হায়ার ম্যাথ থেকে মানে জ্যামিতিটা বাদ দিয়ে দিচ্ছে, যেহেতু এসএসসি তে শুধুমাত্র তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, এই কারণে 11 রাখছে। ওকে, সো এটাকে ঠিক আগের মতোই হাফ কোণ, এটা কমন নিয়ে নাও, ওয়াই প্লাস জেড। আমাকে একটু জানাও যে ওয়াই প্লাস জেড কত হবে। ওয়াই প্লাস জেড হবে 180 মাইনাস এক্স, হাফ অফ 180 মাইনাস এক্স প্লাস ওয়াই এম জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এক্স প্লাস ওয়াই এম জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এটা বামে পাঠিয়ে দিলে কোণ ওয়াই এম জেড কত হবে ভাইরা? 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এক্স। তো এই হইলো আমার 3 নাম্বার সমীকরণ। তো ভাইরা আমাদের আলটিমেটলি উদ্দেশ্য ছিল এইটা প্রমাণ করা যে YMZN এই চারটা বিন্দু হইলো সমবৃত্ত। যদি আমি সামহাও প্রমাণ করতে পারি, দেখো 2 আর 3 সমীকরণ এখন যদি যোগ করো তাহলে কি হবে বলতো? 2 যোগ 3, YMZ আর YMZ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। হাফ কোণ এক্সটা কাটাকাটি যাবে, 180 ডিগ্রি। তার মানে একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক। তার মানে YMZN চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। আমরা সবাই জানি একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় যদি সম্পূরক হয় তাহলে শীর্ষবিন্দু চারটা YMZN বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত। যারা এইটার সাথেই আমাদের কিন্তু 8.3 এর 1 নাম্বারটাও করা হয়ে গেল। এটাই অ্যাকচুয়ালি 8.3 এর 1 নাম্বার সিকিউটা মানে কোশ্চেনটা ছিল। এই যে একটু দেখে নাও।
ওইটা এবিসিডি দেওয়া ছিল, এবিসি দেওয়া ছিল। দেখো এই যে পিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত 8.3 এক নাম্বারটা, এইটাই বেসিক্যালি আমরা এটা করলাম। হ্যাঁ, গত ক্লাসে তোমাদের আমি তিনটা জিনিস শিখাইছিলাম, অন্তবৃত্ত, বহির্বৃত্ত আর পরিবৃত্ত, তিনটা আকারই বলছিলাম। তো এই তিনটা কিন্তু বইয়েও অঙ্কন করা আছে, তোমরা এই তিনটা শিখবা, এর মধ্যে থেকে একটা অবশ্যই পরীক্ষায় আসবে। এরা এই যে দেখো তোমাদের বইয়ে করেও দেওয়া আছে, এটা হইলো পরিবৃত্ত, এখানে হইলো অন্তবৃত্ত, কোণের সমাধিখণ্ড, আর বহির্বৃত্ত। বহির্বৃত্তটা একটু আঁকার প্র্যাকটিস করবা, কারণ বহির্বৃত্তটা না ভুল হয় সম্পাদ্য 11, মানে অনেক সময় আঁকতে গিয়ে দেখবা যে মানে মিলতেছে না। তো দ্যাট ইজ ওয়াই মানে আমি তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, যে যদি তোমাদের একটা চতুর্ভুজের একটা বৃত্তের ত্রিভুজের বলে বহির্বৃত্ত আঁকো, তাহলে এটা আঁকার আমি একটা নিয়ম বা চুরি নিয়ম শিখাই দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। মানে পরীক্ষার হলে তুমি তো সেকেন্ড টাইম কোনো কিছু আঁকবা না, তো তোমাদের পারফেক্টলি এই নিয়মটা এইভাবে আঁকতে হবে। তো বৃত্ত একটা আঁকবা, বৃত্ত আঁকার পরে মানে একটা ত্রিভুজ আঁকবা, মানে বহিস্থ বিন্দু দিয়ে, এখানে একটা বহিস্থ একটা বিন্দু দাও, এখানে দুইটা স্পর্শক আঁকবা, এদিক দিয়ে একটা আর এদিক দিয়ে একটা। তারপরে এইটা যোগ করে তুমি এমন একটা ভাব করবা যে হ্যাঁ তুমি এই ত্রিভুজটার এটা হলো বহিস্থ কোণ, মানে বহির্বৃত্ত। ফার্স্টে বৃত্ত এঁকে ফেলবা, দুই পাশ দিয়ে দুইটা স্পর্শক আঁকবা, তারপরে এখানে আবার একটা স্পর্শক আঁকবা। তো এটা হইলো এম, এটা এন দিলা। এইবার করবা কি, এটা তো বৃত্তের কেন্দ্র, এখান থেকে কেন্দ্র যোগ করে বাড়াই দিবা, এখান থেকে কেন্দ্র যোগ করে বাড়াই। এইবার হইলো তুমি অ্যাক্টিং করবা যে তুমি এই কোণটার সমাধিখণ্ড আঁকছো, বুঝছো? মানে ধরো যে এই করলা, এটা এখানে ধরো মিললো না, তখন কম্পাস করা একটু কষ্ট করে মিলাই নিবা, বুঝছো? সিমিলারলি এইটাও, বুঝছো? মানে এই দুটা সমাধিখণ্ড কাইসা ধরো যে ও বিন্দুতে মিলিত হইলো, আর ও থেকে এইটার উপরে, এটা না লম্ব আঁকলে মানে পারফেক্টলি আঁকলেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে আসলে অনেকগুলা বিন্দুতে টাচ করে যায়, তো তোমার আলটিমেটলি এটা মিলবে। সাপোজ এটার নাম দিলা ওপি, তার মানে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটাই হলো বহির্বৃত্ত। তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করবা, বৃত্ত এঁকে তারপরে ত্রিভুজটা আঁকবা। যদি না ত্রিভুজের মান দেয়া থাকে, মানে ত্রিভুজের যদি মানে বাহুগুলোর মান দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি তো আঁকতে পারতেছো না, তখন তোমাকে নর্মাল নিয়মেই চাইতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। তো আমি অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্তের কথা বললাম। এখানে যেই বিষয়টা আছে সেটা হলো স্পর্শক সংক্রান্ত, এই দুটা আমি একটু দেখাই দিতে চাই। এরা প্রথমত হচ্ছে 10 নাম্বার, একটা স্পর্শক আঁকো যা একটা নির্দিষ্ট রেখার উপর লম্ব হয়। আমি মনে হয় সমান্তরালটা পড়াইছিলাম, তো লম্ব হয় এমন চিত্রটা একটু দেখো, এটা 8.5 এর 10 নাম্বার। মানে যে জিনিসগুলা আমাদের ইতে মিসিং ছিল আমি ওইটা একটু দেখাই দিচ্ছি। সাপোজ ধরো এই একটা বৃত্ত আঁকলা, এই হলো একটা সরল রেখা, এমন একটা স্পর্শক বৃত্তে আঁকতে হবে যা এই রেখার উপর লম্ব হয়। তো তুমি কি করবা, এখান থেকে যে কোনো একটা বাহু যোগ করবা, একটা এই রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে কেন্দ্রের সাথে যোগ করবা। এখানে যে কোণটা হচ্ছে সেই কোণটার একান্তর কোণ আঁকবা। একান্তর কোণ আঁকলে কি হবে বলো, ওই রেখাটার সমান্তরাল রেখা ক্রিয়েট হবে, তাই না ভাইয়া? মানে এই যে, দুঃখিত আমি উল্টা এঁকে ফেলছি, একান্তর কোণ আঁকবা, এটা এইদিকে দিলে এটা এইদিকে হবে। তো একান্তর কোণ আঁকার ফলে এইটা বৃত্তকে ধরো দুইটা বিন্দুতে ছেদ করলো, পি আর কিউ নাম দিলাম। প্রদত্ত সরল রেখাটা এবি ছিল, কেন্দ্রটা ধরো সি। এখন তুমি পি আর কিউ বিন্দুতে দুইটা লম্ব আঁকবে। আর এখানেও তাই। তো নাম দিলা পি এম,
আর এটা কিউ এন। তার মানে পিএম আর কিউএন হইল উদ্দিষ্ট স্পর্শক। বিবরণটা কেমন হবে? মনে করি সি কেন্দ্র বিশিষ্ট নির্দিষ্ট বৃত্ত এবং এবি একটি নির্দিষ্ট সরলরেখা। বৃত্তে এমন স্পর্শক আঁকতে হবে যা প্রদত্ত সরলরেখার উপর লম্ব হয় বা এবি সরলরেখার উপর লম্ব। তাহলে তুমি বলবা সাপোজ এবি রেখার উপরে যে কোনো বিন্দু টি নেই, সি কমা টি যোগ করি। সি বিন্দুতে এবি এর সমান্তরাল পি কিউ আঁকি যা বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তারপরে বলবা পি বিন্দুতে ও কিউ বিন্দু থেকে এবি এর উপর যথাক্রমে পিএম আর কিউএন লম্ব আঁকে। তার মানে পিএম আর কিউএন হবে উদ্দিষ্ট স্পর্শক। মানে এটা একটা আঁকতে গিয়ে দুইটা হয়ে গেছে আর কি। তো বিষয়টা হলো এই পাশে আঁকলেও হবে, এই পাশে আঁকলেও হবে। প্রশ্ন যদি বলে, এখানে দেখো প্রশ্নটা কি বলছে, এমন একটি স্পর্শক আঁকো বলছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু তোমার দুইটা না আঁকলেও চলবে, যে কোনো একটা আঁকলেই হবে। কিন্তু যদি বলে এমন স্পর্শক আঁকো, মানে একটি কথাটা না থাকে, তখন তুমি আমার মতো দুইটা। সবাই কি আমার কথা বুঝতেছো? একটা আঁকতে বললে দুইটা আঁকার প্রয়োজন নাই, মানে হয় পিএম অথবা কিউএম, যে কোনো একটা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আমাকে একটু বইয়ের থেকে কয়েকটা জিনিস কিন্তু আরো আছে, আমি তোমাদের একটু দেখাইনি। তোমরা জানো যে বইতে কিন্তু কিছু কিছু কাজ থাকে, তো এই কাজগুলাও কিন্তু তোমাদের আলটিমেটলি সলভ করতে হবে। যেমনটা হচ্ছে উপপাদ্য 27 নাম্বার আছে, তো এটার পাশে কিন্তু একটা কাজ আছে, খেয়াল করে দেখো, আমি একটু বুঝাই দিচ্ছি। বলছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখ হয়। তো প্রমাণটা করছে কিভাবে দেখো, মানে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে এ আর বি কেন্দ্রে, তো তাদের স্পর্শবিন্দু হলো ও। তো ইচ্ছা করে একটা স্পর্শক আঁকছে, কারণ স্পর্শকটা হলো লম্ব হয়। তো এই দুইটা কোণ পিও এ আর পিও বি দুইটাই 90-90 হয়। তো দুইটা যোগ করলে হয়ে গেল 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে এ ও বি এই তিনটা কোণ কি হবে? 180 ডিগ্রি মানে সরল কোণ। তো এইরকম একটা উপপাদ্যের কাজ কিন্তু দেয়া আছে তোমাদের বইতে, যে যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রে প্রমাণটা কেমন হয়। উপপাদ্য 27-এ কিন্তু বহিঃস্পর্শের কথা বলা আছে। তো অন্তঃস্পর্শ করলে কি হবে আমি একটু দেখাই দিচ্ছি। এটা হলো পৃষ্ঠা 166। ধরো দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, কি করবা আমি বলি। বড় একটা বৃত্ত আঁকবা, বড় বৃত্ত আঁকা, কেন্দ্রটা তো এটা এ, তারপরে এ ও একটা ইসে আঁকবা ব্যাসার্ধ। এ ও রেখার মাঝখানে কোন একটা বিন্দু নিয়ে সেখান থেকে এতটুকু ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকবা বি কেন্দ্র বিশিষ্ট। তার মানে এ আর বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত যাদের ও বিন্দুতে অন্তঃস্পর্শ করছে। তো আমাকে প্রমাণ করতে হবে এ বি ও এইটা হচ্ছে সমরেখ। তাহলে তুমি কি করবা, ও বিন্দুতে যথারীতি একটা পি কিউ স্পর্শক আঁকবা আগের মতো। তো এবার কি বলবা বলো একটু। আমরা জানি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, মানে পি কিউটা হইলো ভেরা স্পর্শক। আর আমি যদি বড় কেন্দ্রটা ধরি, তাহলে বড় বৃত্তটা ধরি, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট, তাহলে এ ও আর পি কিউ এই দুটা হলো পরস্পর লম্ব। তার মানে এই কোণটা কত হবে? 90। মানে এ ও পি এটা 90 ডিগ্রি হবে, আবার এ ও সরি বি ও পি এটাও কি হবে বলো? 90। ভালো করে শুনো, মানে এই দুইটা কোণই 90 ডিগ্রি। তো এখন আমি আমি এটা বলতে পারি, দেখো যেহেতু এই দুইটা কোণই 90 ডিগ্রি, তার মানে এ ও পি আর বি ও পি এই দুইটা হলো সমান। তো একটা বিন্দুতে এ ও পি আর বি ও পি দুইটা কোণই সমান হইতেছে, তার মানে এই রেখা দুইটা কি আলাদা হইতে পারে?
ভাইরা দুইটা বিন্দু থেকে আরেকটা সরল রেখা কি একই কোণ উৎপন্ন করতে পারে? সাপোজ এটা একটা রেখা, এখান থেকে একটা বিন্দু তুমি নিলে আর আরেকখান থেকে আরেকটা বিন্দু তুমি যোগ করলা, এই দুইটা কোণ কি কখনো সমান হবে? এটা একমাত্র তখনই সমান হয় যখন তারা একই সরল রেখায় অবস্থিত হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে একটা সরল রেখার সাথে দুইটি বিন্দু যদি সমান কোণ উৎপন্ন করে, অবশ্যই বিন্দু দুইটা কি হবে? একই সরল রেখায় অবস্থিত। তার মানে আমি বলতে পারি এ বি আর ও এই তিনটা বিন্দু কি হবে? সমরেখ। গুছায় লিখতে পারবা? আমি পুরাটা একবার মুখে বলে দিচ্ছি, ভালো করে শুন। বলবা এ আর বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে এ বি ও সমরেখ। এটা হলো বিশেষ নির্বাচন। অঙ্কন হচ্ছে ও বিন্দুতে পিকিউ স্পর্শক আঁকি। শেষ। এবার হলো প্রমাণ। প্রমাণে তুমি বলবা আমরা জানি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ স্পর্শক আর ও এ হইল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং এ ও পি হইল 90 ডিগ্রি। আবার বি কেন্দ্র বিশিষ্ট ক্ষুদ্রতর বৃত্তে পিকিউ স্পর্শক আর ও বি হইল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং বি ও পি ও হবে 90 ডিগ্রি। সুতরাং আমি বলতে পারি এ ও পি আর বি ও পি সমান। বলবা পিকিউ রেখার সাথে যেহেতু এ ও এবং বি ও একই কোণ উৎপন্ন করে, তাই এ বি ও এই তিনটা বিন্দু সমরেখ। বুঝছো? মানে আমি যেটা বললাম জাস্ট গুছায় সুন্দর করে লিখবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তো মোটামুটি আমি গত 2 ক্লাসে আর আজকে যেই সিকিউ গুলা পড়াইছি, তোমরা এইগুলা পড়লে মোরালেস সবগুলা পড়া হয়ে গেল। এর চেয়ে বেশি আর কিছুই পড়তে হবে না। বইয়ের উপপাদ্যগুলা একটু কষ্ট করে তোমাদের দেখে নিতে হচ্ছে, যে উপপাদ্যগুলা ফার্স্টেই দাগাই দিছি। আজকে ক্লাসের ফার্স্টেই কিন্তু একটা সাজেশন দিছিলাম, মনে আছে? এই যে এই সাজেশন অংশটা আমি গ্রুপে এটা শেয়ার করে দিব। তো তোমরা এই উপপাদ্যগুলা বই থেকে একটু পড়ে নিবা কিন্তু। 19, 20, 23, 24, 25, 26 ফাইন। একটু এমসিকিউ এর শীটটা দাও, আমি একটু ওইটা দেখাই দিচ্ছি। এমসিকিউ কি সলভ করছিলা বাসায়? যারা আমরা এমসিকিউ এর কোশ্চেন গুলো হুবহু বই থেকে দিব, তোমাদের সহজ করে দিলাম। দাও, মানে বই থেকে বলতেছি, শীট থেকে দিব। আমাদের এখানে 54টার মতো এমসিকিউ ছিল, এর মধ্যে আমরা বেশ কয়েকটা সলভও করছি। প্রথম পেজে কয়েকটা জিনিস আমি একটু দেখা দিতে চাচ্ছিলাম। বেড়া আমাকে বলো 27 নাম্বার অবজেক্টিভ। সমরেখ নয় এমন কয়টি বিন্দু দিয়ে একটা মাত্র বৃত্ত আঁকা যায়? 3টি। মানে সমরেখ না এমন 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। সবাই কি বুঝতেছো? ওকে, নেক্সট হইলো বৃত্তে কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ যদি 120 ডিগ্রি হয়, মানে বৃত্তস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বৃত্তচাপটা কি অধিচাপ নাকি উপচাপ? কে বলতে পারবা? যারা অধিচাপে অন্তর্লিখিত কোণ হয় স্থূলকোণ, মনে আছে? আমি তোমাদের বলে দিছিলাম এটা অধিচাপ হবে। আর উপচাপের উপরে দণ্ডায়মান বা অন্তর্লিখিত কোণ হবে সবসময় সূক্ষ্ম কোণ। যারা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কতবার আসছে? 19 নাম্বার দেখো, একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকলে তার পরিকেন্দ্র কোথায় হয়? কে কে বলতে পারবা? একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি তুমি পরিবৃত্ত আঁকো, এই যে এরকম, এটা প্রতিভুজের উপরে কেন্দ্র হয়। ব্যাখ্যাটা কি বেহারা? কারণ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? এক সমকোণ, মানে তার মানে অবশ্যই এবিটা কি হবে? ব্যাস হবে। মানে অতিভুজটাই হবে ব্যাস, তার মানে ব্যাস কত কেন্দ্রগামী, তার মানে ব্যাসের মধ্যবিন্দু হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা এমসিকিউ আমি তোমাকে যদি বানায় দিই, দেখি বলতে পারো কিনা। এটার ক্ষেত্রে এবি হচ্ছে 10 সেন্টিমিটার। খেয়াল করো, এবি যদি 10 সেন্টিমিটার হয়,
তাহলে পিসি কত হবে? পিসি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পিসি হবে 5। মানে এই দুইটা তো ব্যাসার্ধ, পাশাপাশি এটাও তো ব্যাসার্ধ। সবাই কি বুঝতেছো? অনেক সময় তোমাকে করে কি একটু টেকনিক্যাল প্রশ্ন করে, সমকোণী ত্রিভুজ দেয়, বৃত্তটা দেয় না। বলে কি যে ত্রিভুজ এবিসি যদি বৃত্তস্থ হয়, ত্রিভুজ এবিসি বৃত্তস্থ যদি হয় তাহলে পিসি, এবি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে পিসি কত? তখন তোমার বুঝে নিতে হবে যে এটা 5 সেন্টিমিটার হয়। বুঝছো আমার কথা? ওকে, তোমরা এগুলো সলভ করছো কিনা, এগুলো অনেকগুলো বইয়ের গুলোও আছে, আমি একটু বই থেকেও কয়েকটা করাচ্ছি। তোমরা জানো যে 7.8.5 এও কিন্তু কোশ্চেন আছে কিছু। এটা বলো 2 নাম্বার এমসিকিউটার অ্যান্সার। বৃত্তস্থ কোণ 108 ডিগ্রি, দেখে নাও। বৃত্তস্থ কোণ 108 ডিগ্রি, তাহলে বলো এক্স কোণের মানটা কত? আমি চিত্রটা এঁকে দিচ্ছি, কেউ কি পারবা? 26 ডিগ্রি। 126। আমি একটু চিত্রটা এঁকে দিই। এটা এক্স, এটা 108 দিছে, এক্স এর মান বের করতে বলছে। খেয়াল করো, এটা যদি 108 হয় তাহলে এটা হবে তার অর্ধেক, 54, তাই না ভাইরা? আর আমরা জানি যে এইটা আর এটা যোগ করে 180 ডিগ্রি হয়, তাহলে 54 প্লাস এক্স ইকুয়াল টু হলো 180, তার মানে এক্স হবে 126 ডিগ্রি। মোটামুটি তোমরা এই জিনিসগুলো মনে হয় সলভ করে ফেলছো। এই টাইপের ম্যাথ বানায় দিলে পারবা না? আমি একটা তোমাকে বানায় দিতেছি, দেখো, মানে এই টাইপের একটা। এখন বলো এক্স এর মান কত? এইটা 112 ডিগ্রি, এক্স এর মান কত হবে দেখে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরা, 112 ডিগ্রি হবে। মানে অনেকে ক্যালকুলেশন করে কিরকম, ডাবল ক্যালকুলেশন করে যে হ্যাঁ এটা বিয়োগ করলে কত হয়, এটা হলো 78 ডিগ্রি, সরি 78 না, হ্যাঁ 78 ডিগ্রি, আর 78 না 68 হয় মনে হয়। আবার এক্স প্লাস 168 হলো 180, তাহলে আবার বিয়োগ করে 112ই হয়। মানে বিষয়টা হলো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা কোণকে, মানে বাহুকে বর্ধিত করবে, উৎপন্ন বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। মানে এই কোণটা হবে এই কোণটার সমান। সবাই কি বুঝতেছো? অনেক ক্ষেত্রে আরো প্রশ্ন থাকে, যেমন ধরো যে ওয়াই এটা দেয়া আছে, ধরো ওয়াই হলো 100 ডিগ্রি, তাহলে জেড কত? এটা বলো দেখি। 80 ডিগ্রি। 80 ডিগ্রি। হ্যাঁ ভেরি গুড, 80 ডিগ্রি হবে, এটা 100 হইলে তার বিপরীত কোণ 100, দুটা মিলে, তাহলে ইজিলি পারা যায়। তো উপপাদ্যগুলো যদি জানো এই টাইপের এমসিকিউ আসতে পারে আর কি। তো আমি আরেকটা এমসিকিউ দিচ্ছি, এটার মতো বইয়ের মতো, একটু দেখে নাও। এটা হলো পি, পি এ হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর ভেড়া এ বি হচ্ছে 8 সেন্টিমিটার। আমাকে একটু বলো যে ও এম কত হবে? এনিওয়ান? আমি একটু ভুল বলছি, এইটা হলো 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। ক্লাসের কেউ একজন বলো যে ও এম কত? কেউ কি পারবা? এনিওয়ান? ভেড়া আমি হেল্প করি তো। আমি আবারও ভুল করছি, সরি, এটা 4 দাও। মানে এটা 4 সেন্টিমিটার, এ বি হইলো 6, তাহলে এ এম আর বি এম কত কত হবে কে বলতে পারবো? 3 3 হবে। সবাই কি বুঝতে পারো?
তাহলে ভেরা একটু বলবা যে পিএমটা কত হবে? পিএমটা হবে 5 সেন্টিমিটার। ও ওপি এর ভ্যালুটা আসলে দেওয়া থাকে, আর ব্যাসার্ধ দেওয়া আছে। সাপোজ ব্যাসার্ধ দেওয়া আছে, সাপোজ ধরো 3 না, ব্যাসার্ধ দেওয়া আছে ধরো যে 3.5, নাইলে পারবা না। তাহলে আমাকে বলো পিএম হবে হচ্ছে 5 সেন্টিমিটার। এবার কেউ কি বলতে পারবা ওপিটা বের করতে পারবা? ওপি কি হবে? √4 স্কয়ার প্লাস 3.5 স্কয়ার। একটু কত হয় বলো তো ভাইয়া? ক্যালকুলেটর আছে কারো কাছে? ভাইয়া পিএম কিভাবে 5 সেন্টিমিটার হয়? কারণ পিএম তো অতিভুজ না। এটা লম্ব তো ভাইয়া, এটা লম্ব। পিএএম সমকোণী ত্রিভুজ তো ভাইয়া। ও আচ্ছা, আমি একটু ভুল করছি বোধহয়, সরি। এইটা অতিভুজ, তাইলে এটা হবে √16 থেকে 9 গেলে √7, সরি। হ্যাঁ, এটা √7 হবে। আর একটু ওপি বলো কত হয়? ওপি এটা পিএম হবে হচ্ছে √7। ওপি কত হবে ভাইরা? √4 স্কয়ার প্লাস 3.5 স্কয়ার, 16 প্লাস কত হয়? 5.31। আর √7 কত? 2. √7 64। তাহলে বলো ওএম কত হবে? তুমি ওপি থেকে পিএমটা বাদ দিবা। ভাইরা উপপাদ্য গুলা কিন্তু আলটিমেটলি তোমার জানতে হবে, মানে এটা থেকে এটা বাদ দিবা, 5.31 থেকে 2.6। উপপাদ্য গুলার ক্ষেত্রে জানতে হবে যে এবি স্পর্শজ্যা, আর স্পর্শজ্যা ওপি কে কি করে বলতো? লম্ব ভাবে সমদ্বিখণ্ডিত করে, তাই না? মানে এক তো লম্ব হবে, আবার এই দুটা কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই উপপাদ্যগুলো তোমরা জানো কি, কারণ এই উপপাদ্যগুলো থেকে আলটিমেটলি মানে মান দিয়ে সিকিউ মানে এমসিকিউ দেওয়া হবে। আশা করি পারবা। আর একটা জিনিস অবশ্যই করবা, লাস্টলি আমি বলে দিই, সেটা হচ্ছে চ্যাপ্টারের শুরুতে ভেড়া এই যে 2 পৃষ্ঠা একটু রিডিং পড়ে নিবা। এই যে আমি একটু বলে দিই, ভেড়া 152 পেজ দেখতে পাচ্ছ। বৃত্তের সংজ্ঞা, বৃত্তের অভ্যন্তরীণ পরিমাপ, এগুলো একটু পড়বা। বৃত্তের যে ব্যাস পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এইটা একটু রিডিং পড়বা। আর আরেক পেজ আছে, এই যে বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, পৃষ্ঠা 157, এই পেজটা একটু রিডিং পড়বা খালি এমসিকিউ এর জন্য। দাগায় নিবা, কোনো পয়েন্ট যদি তোমার কাছে মনে হয় যে একটু আনকমন, দাগায় নিবা। হ্যাঁ, 157 পেজ, আর হচ্ছে 152, 53, 3টা পেজ একটু রিডিং পড়বা। পেজ 152, 53, 57 এমসিকিউ এর জন্য। তাহলে মোটামুটি অষ্টম অধ্যায় আমাদের পড়া হয়ে গেছে। বলো স্যার। স্যার অনুশীলনী 8 এর এমসিকিউ শীটের সলভটা একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি ভালো কথা বলছো, আজকে দিয়ে দিব, আছে এটা আমার কাছে। তো এটা দিয়ে দিব না, তোমরা এখান থেকে এমসিকিউ দিব কিন্তু হুবহু। আর সিকিউ আমি এই যে দাগাই দিছি না, এখান থেকে বানাই দিব, হুবহু বই থেকে দিব না। টেস্ট পেপারে তো আরো কোশ্চেন আছে, অন্য কোশ্চেন কিন্তু তোমাদের এর মধ্যেই পড়বে কমন, বুঝছো? 50 মার্কসের পরীক্ষা, 3টা সিকিউ আর 20 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এই আমি বলি পরীক্ষার টাইমটা, আমি পরশুদিন কোশ্চেনটা দিব, তোমাদের শনিবারের মধ্যে এক্সামটা দিতে হবে, বুঝছো? স্যার পরীক্ষা কবে? পরীক্ষা পরশুদিন দিব, বুধবার। তোমাদের জন্য বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সময়। অফলাইন পরীক্ষা দিও সম্ভব হইলে, আর একান্ত না পারলে অনলাইন দাও, ঠিক আছে? সবাই বৃহস্পতিবারে বা শুক্রবার বা শনিবার যে কোনো একদিন কোচিং এ এসে পরীক্ষা পাবো, তোমাদের জন্যই ভালো। তাহলে আমি খাতাগুলো চেক করে দিয়ে দিতে পারি। ভালো থাকো সবাই। স্যার কোচিং কয়টা